আমি ফোনের লাইন কেটে দিলাম। তাড়াতাড়ি ডায়াল করতে শুরু করলাম ডিলেনির নাম্বারে। ঘামের কারণে বারবার ডায়াল থেকে হাত পিছলে যাচ্ছে। ভয়াবহ রিং হওয়ার আওয়াজ শুনতে শুনতে আবার হাতের ঘড়ির দিকে তাকালাম। 55 সেকেন্ড। রিসিভার কানে ঠেকিয়ে বসে রইলাম। দ্রুত দম ফেলছি। একঘেয়েভাবে রিং বাজতে থাকায় ধীরে ধীরে বুঝতে পারলাম দেরি করে ফেলেছি। আমার হাত ঘড়িতে 9:45 বাজা পর্যন্ত রিং করে চললাম। তারপর আস্তে আস্তে রিসিভার রেখে উঠে দাঁড়ালাম আমি। এখন থেকে ডিলেনি মৃত আর তার খুনি আমি। বেচারাকে খুন করার কোনো প্রয়োজনই ছিল না। গিল্ডা নিজ থেকেই আমার কাছে চলে এসেছে। কত সহজ ব্যাপার। বেশ, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন আমার নিজের কথা ভাবতে হবে। নিজের কথা ভাবতেই মনটা আতঙ্কে ছেয়ে গেল। শুনতে পেলাম মিস্টার হারমাস আসছেন। যতটুকু সম্ভব নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলাম। চট করে তার রেডিওগ্রামের কাছে গিয়ে আমার সাথে করে নিয়ে আসা গেজেটটা লাগাতে শুরু করলাম। আমার সাথে তিনি যোগ দিলেন। যদি এটা কাজ করে তাহলে তো ভালোই হয়। আমি এরকম জিনিসই খুঁজছিলাম। পরবর্তী 20 মিনিট হারমিসকে গেজেটটা কিভাবে কাজ করে বোঝালাম আর সেটা ডেমো দেখিয়ে কাটালাম আমি। আমি কি বলছিলাম আমি নিজেও ভালো করে বুঝতে পারছিলাম না। তবে হামিস বেশ মনোযোগ দিয়ে আমার কথা শুনলেন। ডেমো আগ্রহ নিয়ে দেখলেন। কোনো গোলমাল তার চোখে পড়ল না। এরকম ফার্স্ট ক্লাস জিনিস, এক্ষুনি চেক লিখে দিচ্ছি, অবশেষে বললেন তিনি। চেক লিখতে তিনি ডেস্কের কাছে যেতেই হঠাৎ আমার মনে পড়ল, ডিলেনি তো ডরিসকে ফোন করেনি। ধরা খেয়ে এলাম। মিস্টার হামিসকে তো বলতে হবে আমি ডিলেনির কেবিনে যাচ্ছি। পরবর্তী কোনো তদন্ত হলে আমি কিভাবে লাশটি আগে দেখতে পেলাম তার জন্যে তো উপযুক্ত অজুহাত দাঁড় করাতে হবে। হয়তো ডরিস আমাকে ফোন করতে ভুলে গিয়েছে, যদিও সেটা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি? যত খুশি ব্যবহার করো। ডেস্কে চেকবুক খুঁজতে খুঁজতে জবাব দিলেন হামিস। ডরিসকে ফোন করলাম। কেউ ফোন করেছিল? এক মহিলা আপনার খোঁজ করছিল। তাকে মিস্টার হামিসের নাম্বার দিয়ে দিয়েছি। এছাড়া আর কেউ ফোন করেনি। আমার বুক এবার ধুপ ধুপ করতে শুরু করলো। এটা কি সম্ভব? ফাইট ফিল্ম শুরু হওয়ার আগে ডিলেনি টিভি সেট অন করার চেষ্টা করেনি, নাকি সে এখনো রিমোট না ছুঁয়ে দিব্যি বহাল তবিয়তে বেঁচে আছে? মিস্টার ডিলেনি ফোন করেননি? না। ঠিক আছে, তোমার সাথে পরে কথা হবে। ফোন রেখে দিলাম। বেকায়দায় পড়েছি। যদি ডিলেনি ইতিমধ্যে মারা গিয়ে থাকে তাহলে আগামী 2 ঘন্টার মধ্যে আমি তার কেবিনে যাওয়ার দুঃসাহস দেখাচ্ছি না। কিন্তু যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই রিমোট ছোঁয়া থেকে তাকে রক্ষা করতে হবে। দ্বিধা ঝেড়ে ফেললাম। চেক লিখে হামিস আবার গেজেটের কাছে গিয়ে সব ঠিকঠাকভাবে কাজ করছে কি না পরীক্ষা করে নিচ্ছেন। এই ফাঁকে আমি আবার ডিলেনির নাম্বারে ফোন করলাম। কয়েক সেকেন্ড ধরে রিং বাজার শব্দ হবার পরও যখন কেউ ফোন রিসিভ করলো না, তখন লাইন কেটে দিলাম। বেচারা নিশ্চয়ই মারা গিয়েছে ভাবতেই মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল। ভাগ্য ভালো হামিস গেজেট নিয়ে ব্যস্ত। আমার এই হাল দেখে কিছু একটা সন্দেহ করে ফেলতেন। চেক হাওয়ায় দুলিয়ে ডেস্কে রেখে বললেন, এই যে রিগ্যান, তোমার চেক। তুমি একজন জব্বর সেলসম্যান, একদম কাজের জিনিস নিয়ে এসেছো। জিনিসটা দেখেই আপনার কথা মনে পড়েছিল আমার। ওয়ালেটে চেক রাখতে রাখতে বললাম আমি। এখন আমাকে মিস্টার ডিলেনির কেবিনে যেতে হবে। সম্প্রতি ওনাকে আমি হাতে বানানো সর্বকালের সেরা একটি সেট দিয়ে এসেছি। দেখি উনি সেটা নিয়ে সন্তুষ্ট আছেন কি না। কি দিয়েছ তাকে? সেট সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বললাম। সময় ক্ষেপণ করা দরকার ছিল, করে নিলাম। 11:15 আগে কেবিনে যাওয়ার মতো দুঃসাহস করতে চাই না আমি। ততক্ষণে ডিলেনির মৃত্যুর পর আরো ঘন্টাখানেক পার হয়ে যাবে। আমার জন্য বেশ শক্ত অ্যালিবাই হবে এটা। এই ডিলেনি লোকটা কেমন জানতে চাইলেন হামিস। 1 সপ্তাহ আগে তার সাথে আমার দেখা হয়েছিল,
কিন্তু তাকে মোটেও বন্ধুসুলভ মনে হয়নি। তার স্ত্রীকে চেনো নাকি? দেখা হয়েছিল, সাবধানে জবাব দিলাম আমি। মেয়ে একখান। কণ্ঠে প্রশংসার সুর হামিসের। কি ফিগার! পঙ্গু লোকটাকে নিয়ে সে নিশ্চয়ই খুব একটা মজা করতে পারে না। তা হতে পারে। ঘড়ির দিকে নজর দিলাম। 11টা বাজতে 20 মিনিট বাকি। আচ্ছা, এই ঘড়ি ঠিক আছে তো? তার ডেস্কে থাকা ঘড়ি দেখিয়ে বললাম আমি। একটু স্লো হতে পারে। আমার মনে হয় এখন 11টা বাজতে প্রায় 20 মিনিট বাকি আছে। তাহলে এখন যেতে হচ্ছে। বেশ, ধন্যবাদ রিগ্যান। আমার কাজে আসবে এরকম কিছু দেখলেই জানাবে কিন্তু। মাঝারি গতিতে গাড়ি চালিয়ে আমি ব্লু জে কেবিনে চলে এলাম। আমার স্নায়ুর অবস্থা একেবারে শোচনীয়। স্টিয়ারিং এর ওপর হাত ঠেসে ধরে আছি। আঙুলের ডগা সাদা হয়ে গিয়েছে। হাতের তালু ঘেমে একাকার অবস্থা। চিন্তা করতে লাগলাম, কেবিনে গিয়ে কি দেখব? সে বেঁচে আছে? হয়তো সে বারান্দায় বসেছিল, ফোন ধরার কোনো উৎসাহ বোধ করেনি। ফাইট ফিল্ম দেখার কথা হয়তো ভুলেই গিয়েছে। বহুদিন ধরে আমি একটা জিনিস করা বাদ দিয়েছিলাম, সেটা আজকে আবার করতে শুরু করলাম। প্রার্থনা। প্রার্থনা করলাম কেবিনে গিয়ে যেন ডিলেনিকে জীবিত অবস্থায় পাই। ব্লু জে কেবিনের প্রবেশ গেটের সামনে ট্রাক থামিয়ে সামনে পা বাড়াবো এমন সময় আমার পাশে এসে থামলো মেইল ভ্যান। হ্যাঙ্ক ফ্লেচার, গ্লেন ক্যাম্পের পোস্টম্যান। ভ্যানের জানালা খুলে হাসি মুখে আমার দিকে দুটো চিঠি বাড়িয়ে দিয়ে বলল, মিস্টার ডিলেনির কাছে যাচ্ছেন তো? তাহলে আমার একটু উপকার করুন। চিঠি দুটো দেওয়ার জন্য গাড়ি থেকে নেমে গিয়ে আমার হাঁটার পরিশ্রমটুকু বাঁচিয়ে দেবেন প্লিজ। ভাগ্য সুপ্রসন্ন হওয়ার আরেকটি চিহ্ন। আমি ব্লু জে কেবিনে ঢুকছি, ঠিক এই মুহূর্তের সাক্ষী রইল একজন। চিঠিগুলো হাতে নিতে নিতে বললাম, অবশ্যই। ঘড়ির দিকে এক নজর তাকিয়ে বললাম, সময় মেনে কাজকর্ম করছো তো হ্যাঙ্ক? এখন 11টা বেজে 5 মিনিট, যথাসময়ে এসেছি বলে সে আমার দিকে হাত নেড়ে ভ্যান নিয়ে বিদেয় হলো। চিঠি দুটোর ওপর এক নজর চোখ বুলিয়ে দেখলাম, ওগুলো ডিলেনির কাছে এসেছে। ওগুলো হিপ পকেটে রেখে গেট খুলে ট্রাক ঢুকালাম। তারপর গেট লাগিয়ে এগিয়ে গেলাম কেবিনের দিকে। অ্যাজমা রোগীর মতো হাঁপাচ্ছি। ডিলেনি কি মারা গিয়েছে? নিজেকে প্রশ্ন করলাম, আমি কি তাকে খুন করে ফেলেছি? নামলাম ট্রাক থেকে। বারান্দা একদম চুপচাপ। ডিলেনি বারান্দায় নেই দেখে মন কেমন খচখচ করে উঠল। ধীরে ধীরে বারান্দায় উঠে এসে দেখি লাউঞ্জে যাওয়ার দরজা হাঁ করে খোলা। ভেতরে এগোতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম, কারণ লাউঞ্জের ভেতর দিয়ে টিভি স্ক্রিন থেকে আলো প্রতিফলিত হয়ে আমার চোখে লাগছিল। এগিয়ে যেতেই আবার থমকে দাঁড়ালাম। মেঝেতে ডিলেনি পড়ে আছে, দুহাতে মুখ ঢাকা। মারা না গিয়ে কারো পক্ষে ওভাবে পড়ে থাকা সম্ভব নয়। এমনভাবে বাঁকিয়ে পড়ে আছে যেটা দেখেই বলে দেয়া যাবে সে মারা গিয়েছে। দরজার সামনে গিয়ে তার দিকে তাকালাম। ভয় এবং অস্বস্তি দুটোই আমার উপর ঝাঁকিয়ে বসল। আমি করেছি এসব, তাকে খুন করেছি। ধীরে ধীরে লাউঞ্জের ভিতরে ঢুকলাম। বুঝতে পারছি কি রকম ভয়ঙ্কর বিপদের মাঝে আছি আমি। সামান্য একটু ভুল হলেই একদম মারা পড়ব। প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। আমি তো সবকিছু নিখুঁতভাবেই সাজিয়ে রেখেছি। এখন শুধু ধাপে ধাপে কাজগুলো করতে পারলেই বাঁচি। লাশের পাশ ঘুরে গিয়ে মেইন সুইচ বন্ধ করলাম। তারপর টিভি সেট থেকে মেইন লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে লাশের উপর ঝুঁকে গলার উপর আঙুল রেখে পরীক্ষা করলাম। কাজটা বাধ্য হয়েই করতে হলো। ডিলেনি মারা গিয়েছে কি না সেটা নিশ্চিত হওয়া আমার জন্য জরুরি ছিল। তার বরফ শীতল চামড়ায় বলে দিল, কোনো সন্দেহ নেই, মারা গিয়েছে। বারান্দা থেকে যে দরজাটা দিয়ে লাউঞ্জে ঢোকা যায় সেটা বন্ধ করে দিলাম। ঝটপট খুলে নিলাম টিভি সেটের পেছনের অংশ। টাইম সুইচ ক্লক আর রিমোটের সাথে লাগানো তারগুলো খুলে বিচ্ছিন্ন করে স্বাভাবিকভাবে সংযোগ করে দিলাম। দ্রুততার সাথে কাজগুলো করায় সময় লাগলো মাত্র 5 মিনিট।
আমার ট্রাকের ড্রাইভিং সিটের নিচে লুকিয়ে রাখলাম ঘড়িটা। ফেরার সময় গত রাতে কেটে নেওয়া তারটুকু নিয়ে এলাম। সোজা চলে গেলাম স্টোর রুমে। সেখান থেকে খুঁজে খুঁজে একটা টুল বক্স বের করলাম। জিনিসটা সেলফের উপর থাকায় আর একটু হলেই চোখ এড়িয়ে যাচ্ছিল। বক্সের ভেতরে পেলাম দুটো স্ক্রু ড্রাইভার, একটা রাবার দিয়ে ইনসুলেট করা, আরেকটা নগ্ন স্টিলের স্ক্রু ড্রাইভার নিয়ে ফিরে এলাম লাউঞ্জে। ডিলেনির ডান হাতের কাছে মেঝেতে রাখলাম সেটা। এরপর রিমোট কন্ট্রোল ইউনিট খুলে আগের মতো ইনসুলেট রাবার ক্যাপ যথাস্থানে বসিয়ে দিলাম। তারপর টিভি সেটের পেছনের অংশ ঘুরিয়ে দিলাম ডিলেনির দিকে। একটু পিছিয়ে গিয়ে পুরো দৃশ্য পর্যবেক্ষণ করে দেখলাম, না, সবকিছু একদম ঠিকই আছে। কিন্তু ডিলেনির কাছে কার্পেটের ওপর একটি খালি গ্লাস পড়ে রয়েছে। দেখে মনে হলো মরার সময় সে ড্রিঙ্ক করছিল। তুলে নিলাম গ্লাসটা। আসলে আমি চাইছিলাম পুলিশের তদন্ত যেন কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে না পড়ে। যতদূর সম্ভব এই গ্লাসটাকে একদম স্বাভাবিক অবস্থায় রেখে দিতে হবে। যদি জো স্ট্রিকল্যান্ড কোনোভাবে সন্দেহ করতে পারে ডিলেনি ড্রিঙ্ক করছিল, তাহলে সে এর গভীরে যাওয়ার চেষ্টা করতে পারে। সেটা আমার কাম্য নয়। রান্নাঘরে গ্লাসটি নিয়ে গিয়ে আচ্ছা মতো ধুয়ে পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে একেবারে ঝকঝকে করে ফেললাম। আমি চাই না আমার আঙুলের ছাপ এখানে থাকুক। তারপর কিচেন কাপবোর্ডে সেটা রেখে দিয়ে চলে এলাম লাউঞ্জে। কাজটুকু করতে মোটমাট সময় লাগলো 10 মিনিট। এবার শেরিফ জেফারসনকে ফোন করার সময় হয়েছে। রিসিভার তুলে নেওয়ার আগে পুরো পরিস্থিতি আরেকবার দেখে নিলাম। টিভি সেটের পেছনের অংশ ডিলেনির দিকে, আর ডিলেনি পড়ে আছে মেঝেতে। তার হাতের কাছে শুয়ে আছে একটা স্ক্রু ড্রাইভার। যে কেউ এসে এই অবস্থা দেখে এক বাক্যে বলবে, টিভি সেটে স্ক্রু ড্রাইভার দিয়ে কারিগরি ফলাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মরে পড়ে আছে ডিলেনি। পত্রিকায় চোখ রাখলেই দেখা যাবে এরকম ঘটনা হরদম ঘটছে। টিভি সেট ঠিক করতে গিয়ে বেমক্কা কারেন্টের শক খেয়ে পটল তুলেছে অনেকেই। টেলিফোনের কাছে পৌঁছতেই আমার হুঁশ হলো, আরে টিভিতে তো কোনো গোলমাল নেই। ভাবতেই হিম হয়ে গেলাম আমি। আর একটু হলেই বড় ধরনের ভুল করতাম। টিভিতে তো কিছু না কিছু গোলমাল থাকা চাই, নইলে ডিলেনি সেটা সারতে চাইবে কেন? তদন্ত হলেই পুলিশ টিভি সেট অন করে যদি দেখতে পায় টিভি দিব্যি চলছে, কোনো সমস্যা নেই, তাহলে তাদের মনে সন্দেহ চাড়া দিয়ে উঠবে। তাতে কোনো সন্দেহ নেই। আমার টুলবক্স থেকে স্ক্রু ড্রাইভার বের করে টিভির কাছে গিয়ে সেটটি অন করলাম। তারপর স্ক্রু ড্রাইভারের নগ্ন ব্লেড দিয়ে 2 টার্মিনালের মাঝে শর্ট সার্কিট ঘটিয়ে দিলাম। সাথে সাথে ব্যাং করে ঝলসে উঠল টিভি সেট। ভালভের অর্ধেকেরও বেশি পুড়ে গিয়ে সেট থেকে ধোঁয়া বের হতে শুরু করলো। সেট থেকে সংযোগ বিচ্ছিন্ন করে সাউন্ড কন্ট্রোলের তার ছিঁড়ে ঢিলা করে দিলাম। ব্যাস, কাজ হয়ে গেছে। এবার ফোন করলাম শেরিফ জেফারসনকে। অপেক্ষা করতে হলো না, ফোন ধরলেন সাথে সাথে। শেরিফ, কণ্ঠে কোনো রকম জরুরি ভঙ্গি আনার চেষ্টা করছিলাম না, কিন্তু এই পরিস্থিতিতে পড়ে আমার গলার স্বর বিগড়ে যাচ্ছিল। টেরি রিগান বলছি, এখনই একটু ব্লুজে কেবিনে আসতে পারবেন? একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, মারা গিয়েছেন মিস্টার ডিলেনি। ঠিক আছে, শেরিফের শান্ত কণ্ঠ। আমি এখনই বের হচ্ছি। সাথে ডক্টরকেও আনবেন? তিনি আমার কাছেই আছেন, আমরা আসছি। ফোন রাখলেন শেরিফ। তার পুরনো ফোর্ডে চড়ে এই জায়গায় পৌঁছতে আধ ঘন্টা লাগবে। একটু হাঁপ ছাড়ার ফুসরত পেয়ে আমার মনে পড়ে গেল, আরে গিল্ডা তো আমার জন্য কেবিনে অপেক্ষা করছে। তারপরেই মাথায় এলো, ওর তো কোনো অ্যালিবাই নেই। কোনো কিছু গড়বড় হয়ে গিয়ে যদি খুন সন্দেহে পুলিশ ঘটনার তদন্তে নামে, তাহলে ডিলেনির মৃত্যুর সময় গিল্ডা কোথায় ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আর প্রশ্ন ওঠা মাত্রই তারা ধরে নেবে আমাদের ভেতরে কিছু একটা আছে। তারপর তদন্ত করে বের করবে এই খুনের পেছনে আমাদের মোটিভ ছিল। টেলিফোনের কাছে বসে পড়লাম। মাথায় ঝড় চলছে, ওদিকে বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটাও লাফাচ্ছে। গিল্ডা আমার কেবিনে প্রায় 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছে।
ওর জন্য একটা অ্যালিবাই বের করতেই হবে, কিন্তু প্রথম কাজ হলো ওকে গ্লেন ক্যাম্পে পাঠানো। ফোন করলাম আমার কেবিনে। কিছু সময় পর গিল্ডা ফোন ধরল। গিল্ডা, তোমাকে এখন যা যা বলবো কোনো প্রশ্ন না করে সেগুলো করবে তো? ব্যাপারটা আর্জেন্ট এবং ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কিন্তু কেন? কি হয়েছে টেরি? কোনো সমস্যা? আমি চাই এক্ষুনি তুমি গ্লেন ক্যাম্পে চলে যাও। মেইন রোড দিয়ে যাবে না, লেক রোড দিয়ে যাবে। আমি চাই না যাওয়ার পথে জেফারসনের সাথে তার দেখা হয়ে যাক। ওখানে গিয়ে অন্য দিনের মতো তোমার শপিং করতে থাকবে। 12:30টার আগে ফিরো না, বুঝেছ? কিন্তু কেন টেরি? আজকে তো শপিং করার মতো কিছু নেই। আজ বিকেলে আমি লস অ্যাঞ্জেলেসে। গিল্ডা, প্লিজ, বিষয়টা ইম্পর্টেন্ট। কিছু একটা ঘটে গিয়েছে। আমি যেভাবে বললাম সেভাবে করো, আর দয়া করে কোনো প্রশ্ন করো না। 1:45টার দিকে তুমি যখন ফিরবে তখন দেখা হবে। সবকিছু তখন বলবো। তোমার সাথে ব্যাগ আছে না? হ্যাঁ আছে। সেটা ট্রাঙ্কে লুকিয়ে রাখো। কেউ যেন জানতে না পারে তুমি তাকে ছেড়ে বেরিয়ে পড়েছিলে। এক্ষুনি গ্লেন ক্যাম্পে যাচ্ছ তো নাকি? দেখা হলে সব বুঝিয়ে বলবো। ঠিক আছে, কিন্তু আমি কিছুই বুঝলাম না। ক্রস রোডে 1:45টায় দেখা হচ্ছে বলে আমি ফোন রেখে বারান্দায় চলে এলাম। আমার নার্ভে শিরশিরে অনুভূতি হচ্ছিল। বারান্দায় 20 মিনিট বসে থেকে সিগারেট টেনে মনকে খালি করার চেষ্টা চালালাম। রাস্তা ধরে শেরিফের গাড়ি আসার আওয়াজ শুনতে পেয়ে মনে খানিকটা স্বস্তি এলো। 2 মিনিটের মাথায় কেবিনে পৌঁছে গেল শেরিফের পুরনো ফোর্ড। জেফারসন এবং ডক্টর মেলার্ড নেমে এলেন। মিসেস ডিলেনি আছেন? প্রশ্ন করলেন জেফারসন। না, তিনি বোধহয় গ্লেন ক্যাম্পে শপিং করতে গিয়েছেন। প্রতি শুক্রবারে শপিং করতে বের হন। মারা গিয়েছে নাকি? আমার তো তাই মনে হয়। ডক্টর আমাদেরকে পরিষ্কার করে বলতে পারবেন। আমার এই কথাটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত। আমি চাচ্ছিলাম ডক্টর মেলার্ড ব্যাপারটার দেখভাল শুরু করুক। এই তো ডক্টর এখানে। বারান্দা সিঁড়ি বেয়ে ওঠার সময় বোঝা গেল ডক্টর মেলার্ড অনেক বুড়িয়ে গিয়েছেন। তার মাথায় একটা গ্যালন হ্যাট, গায়ে কালো গ্যামলার্স ফর্ক কোট, কালো ট্রাউজার, আর পায়ে মেক্সিকান রাইডিং বুট। হ্যালো বাছা, আমাকে বললেন তিনি। তো আমাদের হাতে একটি লাশ পড়ল। হ্যাঁ, যদিও এটা প্রথম নয়, আর এটাই যে শেষ নয় সেটা তো সহজেই বলা যায়। তো মিস্টার লাশ কোথায়? এখানে ডক্টর, বলে আমি তাদেরকে লাউঞ্জে যাওয়ার পথ দেখিয়ে নিয়ে এলাম। এখন যেভাবে আছে আমি এসে এভাবেই পেয়েছি। মনে হচ্ছে উনি সেটে কারিগরি ফলাতে গিয়ে কিছু একটা সংস্পর্শে এসে কারেন্টের বেদম শক খেয়েছেন। অসাবধানী বলতে হবে। যে স্ক্রুড্রাইভার ব্যবহার করছিলেন সেটা ইনসুলেটেড ছিল না। হাতের পাশে পড়ে আছে সেটা। ডক্টর ডিলেনির গালের দুপাশ আর চোখ পরীক্ষা করলেন। আমি সব সময় বলি টিভি সেটগুলো বিপজ্জনক। জেফারসনের দিকে তাকিয়ে বললেন, বলি কিনা ফ্রেড, আমার কথা ফলে গেল তো? একদম ডক্টর। কোমরে থাকা গান বেল্টে হাত রেখে দরজার সাথে হেলান দিয়ে বললেন জেফারসন, মারা গিয়েছে? ডক্টর ঝুঁকে পড়ে ডিলেনির গায়ে হাত রাখলেন। ঝোঁকার সময় তার হাঁটু মটমট করে উঠল। মারা গিয়েছে, কোনো সন্দেহ নেই। কতক্ষণ আগে? 3 ঘন্টা কিংবা আরো বেশি হতে পারে, তবে কম নয়। শরীর বেশ শক্ত হয়ে গিয়েছে। দেখি বাছা, হাত লাগাও তো, শরীরটাকে চিৎ করি। ডিলেনির শরীর চিৎ করতে গিয়ে আমার খারাপ লাগলো। তার চেহারা নীলাভ, ঠোঁট সরে গিয়ে দাঁত দেখা যাচ্ছে। কষ্টের ছাপ এটা। সব মিলিয়ে দেখতে ভয়ঙ্কর লাগছে ডিলেনিকে। বিদ্যুৎপৃষ্ট হয়েছে, ডক্টর বললেন। কোনো সন্দেহ নেই। চেহারার নীলাভ অবস্থা দেখেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কোথাও পুড়ে যাওয়ার চিহ্ন আছে? জেফারসন জানতে চাইলেন। ডিলেনির হাত দুটো পরীক্ষা করে মাথা নাড়লেন ডক্টর। না, কিন্তু তাতে কিছু যায় আসে না। লোকটি ধাতব চেয়ারে বসেছিল, শক লাগতেই পারে। বেশ। মাথার পেছন দিকে হ্যাট ঠেলে দিয়ে বললেন, তুমি পোস্টমর্টেম করাতে চাইছো না তো ফ্রেড? ডক্টরের কণ্ঠে খানিকটা উদ্বেগের রেশ টের পেলাম।
বিষয়টি আমারও মাথায় ছিল। আমি নিশ্চিত ছিলাম ডক্টর পোস্টমর্টেম করানোর মতো আর সামর্থ্য রাখেন না। যদি তুমি এতেই সন্তুষ্ট থাকো তাহলে আমি আর বেচারাকে কাঁটাছেঁড়া করার কোনো মানে দেখি না, বলে শেরিফ টিভি সেটের কাছে গিয়ে নজর বুলাতে লাগলেন। কিভাবে এরকম হতে পারে রিগান, আমাকে প্রশ্ন করলেন তিনি। স্টিলের স্ক্রুড্রাইভার দিয়ে টিভি খোঁচাতে গেলে তো বিপদ হবেই। নিরাপদ যন্ত্র নিয়ে কাজে হাত দেওয়া উচিত, যেটা বিদ্যুতের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে, নইলে বিদ্যুতের ঝটকা খেতেই হবে। আচ্ছা, টিভিতে কি সমস্যা ছিল? এখানকার তার ঢিলা ছিল। আমি একটু আগে যে তারটি ঢিলা করে দিয়েছি সেটা দেখিয়ে দিলাম। জেফারসন এবং ডক্টর দুজনই জায়গাটা দেখলেন। ঢিলা হলো কি করে বলতে পারো? জেফারসনের প্রশ্ন। দুর্বল সোল্ডারিং এর জন্য হতে পারে। সেটটা পাওয়ার জন্য ডিলেনি তাড়া দিচ্ছিলেন, তাই আমাকেও তাড়াহুড়ো করে কাজ শেষ করতে হয়েছে। আজকের ডেমসি ফাইট ফিল্ম দেখতে চাইছিলেন তিনি। আমার ধারণা টিভি অন করে যখন তিনি দেখলেন শব্দ আসছে না, তখন আমাকে খবর না দিয়ে নিজেই সমস্যার সমাধান করতে গিয়েছিলেন। সে তোমাকে ফোন করেনি? না। তাহলে তুমি এখানে এলে কেন? বুড়োর চোখে কোনো সন্দেহ নেই, জাস্ট রুটিন মাফিক প্রশ্ন করছেন। টিভি সেট ডেলিভারি করার পর আমি আর চেক করতে আসিনি। মিস্টার হামিসের কেবিনে একটা কাজে গিয়েছিলাম। ফেরার পথে ভাবলাম দেখি ডিলেনি সাহেব সেট নিয়ে খুশি কি না। তারপর এসে তো এই অবস্থা পেলাম। ব্যাপারটা তোমাকে নিশ্চয়ই বেশ বড়সড় ধাক্কা দিয়েছে। ডিলেনির লাশের উপর দিয়ে চোখ বুলাতে বুলাতে বললেন শেরিফ। আমি অ্যাম্বুলেন্স ডাকছি। মিসেস ডিলেনি ফিরে আসার আগেই লাশ এখান থেকে সরাতে হবে। যদি আমাকে আর আপনার প্রয়োজন না থাকে তাহলে আমি না হয় ক্লেন ক্যাম্পে গিয়ে মিসেস ডিলেনিকে খবরটা জানাই, আমি বললাম। তা পারো, তবে খবরটা তাকে নাড়িয়ে দেবে। অ্যাম্বুলেন্স এখান থেকে বেরিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাকে দূরে রেখো। তাকে বলো আমি আসছি, কিছু কথা বলা দরকার। এও বলে দিও চিন্তার কিছু নেই, তদন্ত হবে। দুই বুড়োকে বিভ্রান্ত করে সেখান থেকে বিদায় হলাম। যেভাবে সবকিছু সাজিয়ে রেখেছিলাম সেগুলো সন্তোষজনকভাবে কাজ করেছে, এতেই আমি খুশি। সংশয় না রেখে তারা সবকিছু যেভাবে গ্রহণ করছে আমি তো এমনটাই চাচ্ছিলাম। গিল্ডার কাছে যেতে যেতে মনে একটা কথাই বারবার বাজছিল, পরে প্রকাশ হয়ে যেতে পারে এরকম কোনো ভুল যদি না করি তাহলে আমার আর কোনো সমস্যা নেই। নিঃসন্দেহে আমি খুনের বেড়াজাল থেকে বেরিয়ে যাচ্ছি। ক্রস রোডের ওখানে ঘাসের ভেতর গাড়ি রেখে বসে আছে গিল্ডা। তার চেহারায় উদ্বেগের ছাপ স্পষ্ট। ট্রাক থামিয়ে এগিয়ে গেলাম ওর কাছে। কি হয়েছে টেরি, কি হচ্ছে এসব? এক নিঃশ্বাসে বলল ও। তোমার জন্য দুঃসংবাদ গিল্ডা। গিল্ডার চোখে ভয়ের ছায়া ফুটে উঠল। জ্যাকের কিছু হয়েছে? একটা দুর্ঘটনা ঘটে গেছে। ওর হাতে হাত রেখে বললাম, তিনি মারা গেছেন। গিল্ডা ওর চোখ বন্ধ করে ফেলল। ফ্যাকাশে হয়ে গেল চেহারা। 2 সেকেন্ড চোখ বন্ধ রেখে তারপর বলল, দুর্ঘটনা? কি বলছো তুমি? কিভাবে মারা গেল? কারেন্টে শক লেগে। শেরিফ জেফারসন এবং ডক্টর ম্যালার্ড এখন ওখানে আছেন। কারেন্টের শক? ওর চেহারায় বিভ্রান্তি। বুঝতে পারলাম না। এমন সময় দূর থেকে সাইরেনের আওয়াজ শুনে আমরা দুজনেই স্তম্ভিত হয়ে গেলাম। নিচের রাস্তায় তাকিয়ে দেখলাম গ্লেন ক্যাম্পের অ্যাম্বুলেন্স যাচ্ছে। বুইকের দরজা খুলে গিল্ডার পাশে গিয়ে বসলাম আমি। টিভি সেটের সাউন্ড সিস্টেমের একটা তারের সমস্যা দেখা দিয়েছিল। তিনি ডেমসি ফাইট ফিল্ম দেখতে চাইছিলেন। যখন দেখলেন কোনো শব্দ শুনতে পাচ্ছেন না, তখন হয়তো তিনি নিজে নিজে সমস্যার সমাধান করতে গিয়েছিলেন, আর তাতেই হয়তো কারেন্টের বেমক্কা শক লেগেছিল। একদম তৎক্ষণাৎ মৃত্যু। কথাটা শোনা মাত্র মুখ ঢেকে কান্না শুরু করলো গিল্ডা। আমি তাকে সামলে ওঠার সময় দিয়ে একটু চুপ রইলাম। কয়েক মিনিট পর নিজেকে সামলে গিল্ডা বলল, আমি এখনো কিছু বুঝতে পারছি না। তুমি এসব জানলে কিভাবে? ঘটনা ঘটার সময় তো তুমি ওখানে ছিলে না, তাই তো? অবশ্যই না। আমি তখন মিস্টার হামিসের কেবিনে ছিলাম।
ওখান থেকে ফেরার সময় তোমাদের কেবিনে ঢু মেরে দেখতে গিয়েছিলাম নতুন সেটটি ঠিকঠাকভাবে কাজ করছে কি না। আর গিয়ে দেখি তিনি রুমাল দিয়ে চোখ মুছে আমার চোখে চোখ রাখলো গিল্ডা। তাকে ছেড়ে আমি তোমার কেবিনে বসে অপেক্ষা করছি জেনেও তুমি কেবিনে গিয়েছিলে। সরাসরি চোখে চোখ রাখতে আমার অস্বস্তি হচ্ছিল। ওদিক দিয়ে যাচ্ছিলাম, দুর্বল কণ্ঠে বললাম, নতুন সেট বিক্রি করেছি আর উনি এখনো সেটের দাম পরিশোধ করেননি। সেটটা বানাতে আমার অনেক টাকা খরচ হয়েছে, তাই। তুমি ভিতরে গিয়ে দেখলে সে মারা গিয়েছে? হ্যাঁ। এখন আমার কথা শোনো গিল্ডা, কোনোভাবেই যেন কেউ জানতে না পারে তুমি তাকে ছাড়ার পরিকল্পনা করছিলে, বুঝেছ? এজন্যই তোমাকে বলেছিলাম অন্য দিনের মতো গ্লেন ক্যাম্পে গিয়ে শপিং করতে। গিয়েছিলে তো নাকি? হ্যাঁ, কিন্তু টেরি, ব্যাপারটা আমার বুঝে আসছে না। তুমি নিশ্চিত সে কারেন্টের শক খেয়েছিল? ডক্টর মেলার্ডো কি এটাই বলেছেন? হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমি ওকে ছাড়ার পরিকল্পনা করছিলাম সেটা জানলে সমস্যা কোথায়? তদন্ত হবে, বিচারক প্রশ্ন করবেন। যদি তিনি টের পেয়ে যান তুমি তাকে ছেড়ে গিয়েছিলে, তাহলে ব্যাপারটা একটা গুজবের জন্ম দেবে। ভেজাল হতে পারে গিল্ডা। তুমি জানো না গুজব জিনিসটা কতটা ভয়াবহ। তারা এমনও ভাবতে পারে ডিলেনি হয়তো আত্মহত্যা করেছিলেন। আর যদি কোনোভাবে এটা কেউ জেনে যায় তুমি আমার জন্য আমারই কেবিনে গিয়ে অপেক্ষা করছিলে, তাহলে তো সাড়ে সর্বনাশ। বিচারক ধরে নেবেন আমাদের মাঝে কোনো যোগসূত্র আছে, আর তারপর সেটাকে কোন পর্যায়ে নিয়ে যাবেন তা তো বুঝতেই পারছো। কিন্তু তুমি তো বলছো এটা একটা দুর্ঘটনা। আরে বাবা, এটা তো দুর্ঘটনাই, কিন্তু তারা হয়তো ভেবে নিতে পারে ডিলেনি আত্মহত্যা করেছিলেন। আমার মনে হয় ও আত্মহত্যা করেছে। গতরাতে আমাদের মাঝে বিশ্রী ঘটনা ঘটেছিল, আবার আজ সকালেও ঘটেছে। আমার জন্যই হয়তো সে আত্মহত্যা করেছে। আমি ওকে বলেছিলাম তাকে ছেড়ে যাব। ওই চিন্তা মন থেকে মুছে ফেলো। ধমকে উঠলাম আমি। এটা একটা দুর্ঘটনা। কোনো বেকুব আত্মহত্যা করার জন্য টিভি সেট ব্যবহার করতে যাবে না। কিন্তু সে আসলে কি করেছিল? তিনি সেটটা ঠিক করতে গিয়েছিলেন, আর না জেনে আন্দাজে এমন কোথাও হয়তো হাত দিয়ে শক খেয়েছেন। স্টিলের স্ক্রুড্রাইভার ব্যবহার করছিলেন, আর তার চেয়ারটাও তো স্টিলেরই, তাই। এই না, আমি নিশ্চিত ওভাবে সম্ভব নয়। গিল্ডা কথাটা এমনভাবে বলল যে আমার বুক কেঁপে উঠল। ও হয়তো টিভির পেছনের অংশ খুলে ফেলেছিল আর তারপর সেখান থেকে শক খেয়েছিল, এটা বলতে চাইছো তুমি? হ্যাঁ, তাই। ওনার হাতে স্ক্রুড্রাইভার ছিল। আমার দিকে ভ্রু কুঁচকে বলল গিল্ডা। এটা আমার মাথায় ঢুকছে না। ও কখনো হাতের কাজে পটু ছিল না, কখনো না। কোনো কিছু নষ্ট হয়ে গেলে মেরামত করার জন্য ভুলেও সেটা ধরতো না। আর টিভি সেট মেরামতের কথা তো চিন্তাই করা যায় না। আমি তো এসব নিয়ে তর্ক করতে আসিনি। এখন এসব তথ্য যদি সে বিচারকের সামনে গড়গড় করে বলে দেয়, বিচারকের মন সন্দেহপ্রবণ হয়ে উঠবে। ফিল্মটা দেখার জন্য উনি পাগলের মতো অপেক্ষা করছিলেন গিল্ডা। তুমি কিভাবে জানো যে ও ফিল্ম দেখার জন্য অপেক্ষা করছিল? দুম করে প্রশ্নটা করল গিল্ডা। এক মুহূর্তের জন্য আমি পিলে চমকে গেলাম, সাথে সাথে নিজেকে সামলে নিলাম। দুদিন আগে উনি আমাকে ফোন করে কিভাবে টিভি অ্যাডজাস্ট করা যায় সেটা জানতে চাইছিলেন। তখন কথায় কথায় আমি তাকে ফিল্মটার কথা বলি। তিনি বললেন কোনোভাবেই ফিল্মটা মিস করবেন না। আর তুমি তো জানোই তিনি ফাইট ফিল্মের কতটা ভক্ত। আমি নিশ্চিত শব্দ শুনতে না পেরে সেটের পেছন অংশ খুলে তার ঠিক করতে গিয়েই বিপত্তিটা ঘটেছে। কথাগুলো যে ওর বিশ্বাস হয়নি সেটা ওর চোখ দেখেই বোঝা যাচ্ছে। কাঁধ ঝাঁকিয়ে বলল, তুমি কি বললে? স্ক্রুড্রাইভার ওর পাশে পড়েছিল, তাই না? একের পর এক প্রশ্নের তোপে আমার ঘাম ছুটে যাওয়ার দশা। ভয়ের সাথে মনে পড়ল স্টোররুমের শেলফের যে তাক থেকে টুলবক্স থেকে আমি স্ক্রুড্রাইভার এনেছিলাম, ওটা মেঝে থেকে 7 ফুট উঁচু ছিল। আমি কোনো মতে টুলবক্সের নাগাল পেয়েছিলাম। মাথায় এলো ডিলেনি তো তার হুইল চেয়ার ছাড়া নড়াচড়া করতে পারত না।
তার পক্ষে কখনোই ওই টুলবক্সের নাগাল পাওয়া সম্ভব না। এই তো ফসকে গেলাম। খুব খারাপ কথা। সেটাই তো বললাম। কিন্তু ও তো জানতো না টুলবক্স কোথায় রাখা হয়। ও তো কখনো টুলস ব্যবহারই করতো না। ভয়ের সাথে লড়াই করে আমি হেরে যাচ্ছি, আর পারছি না। গিল্ডা, এসব বলে একটা সোজা সাপটা ঘটনাকে রহস্যময় করার চেষ্টা করো না তো। সেটাই সমস্যা দেখা দিয়েছিল। তিনি ওটা আগ বাড়িয়ে মেরামত করতে চাচ্ছিলেন। টুলবক্স খোঁজাখুঁজি করতে গিয়ে কোনোভাবে পেয়ে যান। টুলবক্স কিন্তু আমি মেঝেতে পড়ে থাকতে দেখেছি। তুমি অযথা পুরো ব্যাপারটাকে জটিল করে তুলছ। প্রতি মাসেই এরকম ঘটনা হরদম ঘটছে। পত্রিকা খুলে দেখো, কত লোক বেকুবের মতো রেডিও টিভিতে হাত দিতে গিয়ে মারা পড়ছে। যথাযথ জ্ঞান ছাড়া এসব নাড়াচাড়া করতে গেলে মারা পড়তেই পারে। যখন দেখলাম সে আমার কথা শুনছে না, তখন আমার গলার জোর কমে গেল। ভয়ে কুঁকড়ে গেলাম আমি। কি ভাবছে ও? ও কি সন্দেহ করছে ডিলেনিকে আমি খুন করেছি? কিন্তু তুমি যতটা সহজভাবে বলছো, বিষয়টি অত সহজ নয়, বলল গিল্ডা। ওর গলা কাঁপছিল। গতরাতে আমাদের মাঝে জঘন্য ঘটনাটার পর আমি বলেছিলাম ওকে ছেড়ে চলে যাব, যেটা ও কখনো ভাবতেও পারেনি। ও কখনো ভাবেনি আমি ওরকম কিছু বলতে পারি। এতেই আপসেট হয়ে পড়েছিল ও। আমার কাছে ভিক্ষা চাইল যেন ওকে ছেড়ে না যাই, কিন্তু আমি শুনিনি। আমি নিশ্চিত আমি বের হবার পরপর ওর ফিল্ম দেখার কোনো ইচ্ছাই ছিল না। আত্মহত্যা করেছে ও। ভুল করছো তুমি। আত্মহত্যা কেউ ওভাবে করে না, চট করে বললাম আমি। ঘটনা বিপজ্জনক হয়ে উঠছে। গিল্ডাকে যদি বোঝাতে না পারি ডিলেনি নিছক এক দুর্ঘটনায় মারা গেছে, তাহলে বিচারককে সে এসব উল্টাপাল্টা কথা জানিয়ে দেবে। এর ফলে সন্দেহ চাড়া দেবে বিচারকের মনে। পুরো বিষয়টা তখন পত্রিকায় স্থান পাবে। তারপর সেটা লস অ্যাঞ্জেলেস পুলিশের নজরে আসবে। তারা ছুটে আসবে আরও জোরদার তদন্ত করতে। টিভি সেট দিয়ে আত্মহত্যা যথেষ্ট সন্দেহজনক। তিনি ড্রিঙ্ক করছিলেন। তার পাশে আমি হুইস্কি আর গ্লাস পড়ে থাকতে দেখেছি। বুঝলাম তিনি আপসেট ছিলেন। হয়তো তোমাকে ভুলে থাকার জন্য টিভি অন করেছিলেন। অন করে দেখলেন সাউন্ড ঠিকমতো কাজ করছে না। টুলস খুঁজে এনে কাজে নেমে পড়লেন। অসুখী লোকেরা কিন্তু এভাবেই নিজেদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করে। আবার কাঁধ ঝাঁকালো গিল্ডা। আমি কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারছি না। এটা একটা নিছক দুর্ঘটনা গিল্ডা। গলা চড়ে গেল আমার। যদি বিচারককে বলো তুমি মনে করো তিনি আত্মহত্যা করেছেন, তাহলে পত্রিকাগুলো খবরটা লুফে নেবে। মাঝ থেকে আমি আর তুমি একটা কেলেঙ্কারিতে জড়িয়ে যাব। জীবনটাই মাটি হয়ে যাবে আমাদের। বেশ, ঠিক আছে টেরি। মনে হলো এতক্ষণে সে খানিকটা রিল্যাক্স বোধ করছে। ব্যাপারটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ও মারা গিয়েছে আর অবশেষে আমি মুক্ত হলাম। ওর কথা শুনে আমার ধরে যেন প্রাণ ফিরে এলো। আমাদের হাতে খুব বেশি সময় নেই গিল্ডা। সাবধানে থাকতে হবে। এখন আমি যা বলবো শুনতে খানিকটা পাগলামো মনে হলেও সেটাই করতে হবে। ডিলেনি মারা যাওয়ার ব্যাপারে তদন্ত হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে আমরা একে অন্যকে ভালোবাসি। যদি জেনে যায় আমাদের কপালে দুঃখ আছে। যদি তদন্তকারীর কোনোভাবে সন্দেহ হয় ডিলেনি দুর্ঘটনাক্রমে মারা যায়নি, তাহলে কিন্তু লস অ্যাঞ্জেলেসের পুলিশ এখানে এসে নাক গলাবার সুযোগ পাবে। আর তারা এসেই প্রথমে বের করবে ডিলেনির মৃত্যুর সময় তুমি কোথায় ছিলে। আর বুঝতেই পারছো, তুমি যদি বলো সে সময় আমার কেবিনে ছিলে, তাহলে তুলকালাম বেঁধে যাবে। তুমি বলবে অন্য সব শুক্রবারের মতো সেদিনও সকাল 9টা নাগাদ গ্লেন ক্যাম্পে শপিং করতে গিয়েছিলে। লেক ধরে গ্লেন ক্যাম্পে যাওয়ার সময় তোমার গাড়ির চাকা পাংচার হয়ে যায়। এর আগে তুমি কখনো চাকা ঠিক করাওনি, তাই একা একা চাকা ঠিক করাতে তোমার অনেক সময় লেগে যায়, যার ফলে 11:30টার আগে তুমি গ্লেন ক্যাম্পে পৌঁছতে পারোনি। চোখ মুখ শক্ত করে গিল্ডা আমাকে বলল, আমি এসব বলতে পারবো না, এসব মিথ্যে কথা। তারা যদি তোমাকে কিছু জিজ্ঞাসা না করে তাহলে তো আর তোমাকে কিছু বলতে হচ্ছে না।
মেজাজ খারাপ হয়ে গলা চড়ে যাচ্ছিল আমার, কিন্তু গলা যথাসম্ভব শান্ত রেখে আমি বললাম, কিন্তু যদি তারা তোমাকে জিজ্ঞাসা করে তাহলে এই বানানো গল্পটাই বলতে হবে। যদি না বলো, আমাদের দুজনের কপালেই খারাপই আছে। আমি তোমার গাড়ির অতিরিক্ত টায়ারের দফা রফা করে দিচ্ছি। যদি তারা ব্যাপারটা চেক করে, কথার সত্যতা দেখতে পাবে। টেরি, আমার হাত খামচে ধরে বলল গিল্ডা, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। এমনভাবে বলছো যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। শুধু তুমিই না, আমিও অপরাধ করেছি। আমরা দুজনই অপরাধী, পরকীয়ায় লিপ্ত। তুমি জানো পঙ্গু লোকদের প্রতি সমাজের মানুষরা কতটা দয়াশীল। ডিলেনি মারা যাওয়ার আগ থেকেই আমরা পরকীয়ায় জড়িত। এটা প্রকাশ পেলে সমাজ আমাদেরকে ছেড়ে কথা বলবে ভাবছ? সবগুলো পত্রিকায় বড় বড় হরফে ছাপাবে এই খবর। পুরো কেলেঙ্কারি ঘটে যাবে। আমি তোমাকে এসব থেকে রক্ষা করতে চাচ্ছি গিল্ডা। যেভাবে বলছি সেভাবে চলো। ঠিক আছে, যদিও আমি পরিষ্কার করে কিছু চিন্তা করতে পারছি না, তবে তোমার কথা মতোই চলবো টেরি। বুইক থেকে বের হয়ে ট্রাক থেকে অতিরিক্ত টায়ার খুঁজে আনলাম। তারপর আমার ট্রাক থেকে টুলস এনে কষে এক ঘা মারলাম টায়ারের গায়ে। হিস হিস করে সব বাতাস বের হয়ে গেল। তারপর টায়ার আর টুলসগুলো যথাস্থানে রেখে গিল্ডার কাছে গেলাম। তুমি এবার যেতে পারো। আর যা বলেছি মনে আছে তো? বললাম আমি। হ্যাঁ, মনে আছে। কিন্তু টেরি, ব্যাপারটা আমার পছন্দ হচ্ছে না। ভয় পাচ্ছি। তুমি শিওর আমাকে এসব মিথ্যা বলতেই হবে? গিল্ডা, প্লিজ। শিওর না হলে আমি তোমাকে এসব করতে বলতাম না। কান খুলে শুনে রাখো, এখন থেকে তদন্ত চলার পুরো সময় জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। একে অন্যের থেকে দূরে থাকতে হবে। তদন্ত শেষ হয়ে গেলে তুমি লস অ্যাঞ্জেলেসে চলে যেও। ওখানে একটা রুম নিয়ে থেকো, আমিও আসব। তারপর মাসখানেকের ভেতরেই বিয়ে করে ফেলবো আমরা। ডিস্ট্রিক্ট ছেড়ে চলে যাব। আর ওদিকে তুমিও টাকা হাতে পেয়ে যাবে। সেটা দিয়ে আমরা দোকান দিতে পারবো। বলে ওর হাতে আমার হাত রাখলাম। তুমি এখন মুক্ত। খুব শীঘ্রই আমাদের মিলন হবে। হ্যাঁ। রাস্তার নিচ দিক দিয়ে একটা গাড়ি আসার আওয়াজ পেলাম। একটু পর চোখে পড়ল একটা অ্যাম্বুলেন্স গ্লেন ক্যাম্পের দিকে ছুটে যাচ্ছে। আমরা একে অপরের দিকে তাকালাম। গিল্ডার চেহারা সাদা হয়ে গেছে। আমরা দুজনই জানি কি আছে ওই অ্যাম্বুলেন্সে। চলে যাও গিল্ডা, জেফারসন তোমার জন্য অপেক্ষা করছেন। টেনশন করো না। তদন্ত শেষ হয়ে গেলেই আমরা আজীবনের জন্য এক হব। কথাটা মুখে বললাম, বিশ্বাস করে নিলাম মনে প্রাণে। তবে আমাদের দুজনের এক হতে অনেক সময় লাগবে।